দেখছোস আমার ভাইগনার বুদ্ধি, মাথা নষ্ট বুদ্ধি রে ইয়ামিন তোর। চল এখন আসল কাজ। এই সুযোগে ফয়সাল আর শ্রাবণী দ্রুত গাছে উঠে কদবেল পাততে শুরু করে। সাম্বা, এই চাকাটা কিছুতেই লাগছে না, মনে হচ্ছে এই গাড়ির জীবন শেষ। তোমার মতন মেকানিকের হাতে পড়লে ভালো গাড়ির জীবনও শেষ হয়ে যাবে। দাও, আমাকে দাও, কি এমন কঠিন কাজ? ঠিক তখনই উঠানে গেট দিয়ে কাতরাতে কাতরাতে প্রবেশ করে ফয়সাল। তার হাঁটার ভঙ্গি অদ্ভুত, যেন সে অদৃশ্য কোনো জিনিসের উপরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। কি রে ফয়সাল, তোর এই অবস্থা কেন? রাস্তায় গিয়ে গরুর লাথি খাইছস নাকি নাকি নতুন কোনো ড্যান্স শিখছস? ওরে বাবা রে, উফ, আর বলিস না বোন, ড্যান্স না, আমার ড্যান্স করানো হইছে। আমার বসার জায়গাটা পারমাণবিক বোমা মারছে রে। ও বাবা গো, আমি তো আর জীবনও সোজা হয়ে বইতে পারবো না। আমার ব্যাক সাইড এখন আমসত্ত্বের মতো হয়ে চ্যাপটা হইয়া গেছে। আরে এর চেয়ে রকেট লঞ্চারও ভালো ছিল বাইক না। ইয়ামিন তার গাড়ি ঠিক করা ফেলে সে ছুটে আসে। মামার করুণ অবস্থা দেখে তার মুখে গভীর চিন্তা ছাপ পড়ে। কি হইছে মামা? তোমার বামে কে রকেট লঞ্চার ফিট করছে? এমন ভাবে ঝুলতেছে কেন? গেছিলাম ওই কিপটা আকরাম চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়া, দেখি তার গাছের কদবেল গুলো কি সুন্দর পেকে ঝুলে আছে, এক একটা যেন ফুটবলের সাইজ, বুঝছস? বাজারে তো আর এমনি এইসব পাওয়া যায় না। তোর আম্মা কয়েকদিন ধরে ভর্তা খাওয়ার বায়না করছিল, তাই ভাবলাম। তুই ওই চেয়ারম্যানের কাছে হাত দিতে গেছিলি? তোর এত বড় সাহস? আরে না, আমি তো চুরি করতে যাই নাই, আমি ভদ্রভাবেই ওনার কাছে গেছিলাম যদি একটা কদবেল কিনে নেওয়া যায়। কিন্তু লোকটা যা করলো, ওফ, গ্রামের সব মানুষের সামনে আমারে বেইজ্জত করে ছাড়লো, বুঝছো? কি বলছে লোকটা? আমারে দেখা এমন একটা ভাব নিল যেন আমি একটা ভিখারি। বলল, কি কদবেল? আমার গাছের স্পেশাল হাইব্রিড কদবেলের মর্ম তোরা কি বুঝবি? এর একটা যত্ন নিতে যা খরচ হয় তা দিয়ে তোমাদের পুরো মাসের সবজি কেনা যাবে। যাও, রাস্তার মোড়ে টোকাইরা কদবেল বিক্রি করে, ওখান থেকে কিনে খাও। তারপরও আমি চুপ আছিলাম বাইক না, কিন্তু লোভ সামলাইতে না পাইরা যেই একটা নিচু ডাল থেকে ওইটা পারতে গেছি, অমনি আমার দইরা লগে বাইন্দা। তারপর কি হইলো? তারপর আর কি, আমার ব্যাক সাইডে এমন ধোলাই দিছে মনে হইতেছে আমার ওইখানে কেউ মরিচের গুঁড়া ডইলা দিছে। গ্রামের সব মানুষ তামাশা দেখতেছে আর হাসতাছে। আমার মানিজ্জত সব শেষ রে শ্রাবণী। ইয়ামিন সবটা শুনে একেবারে গম্ভীর হয়ে গেল। এক ঝাটকায় সোজা হয়ে দাঁড়ালো, তার চোখে প্রতিশোধের আগুন। মামা, তুমি এক ফোঁটাও চিন্তা করো না, তোমার এক একটা চোখের পানির হিসাব আমি নিব। ওই আকরাম চেয়ারম্যানের গাছের একটা কদবেলও আস্ত রাখবো না, সব পেরে এনে ভর্তা বানিয়ে খাবো। ঠিক বলছো ইয়ামিন, ওই চেয়ারম্যানের কিপটামির একটা শিক্ষা হওয়া দরকার। কিন্তু ইয়ামিন, কেমনে কি করবা? ওই লোকটা তো গাছের নিচে 24 ঘন্টা পাহারা বসিয়ে রেখেছে। সাম্বা, তুমি কি ইয়ামিনকে চিনো না? আমার মাথায় প্ল্যান ঘুরতেছে। আজ রাতেই আমাদের শুরু হবে সিক্রেট মিশন, অপারেশন কদবেল। মনোযোগ দিয়ে শুনো, কিম আলফা, আমাদের আজকের মিশনের কোড নেম অপারেশন কদবেল। আমি কমান্ডার, সাম্বা তুমি ডেপুটি কমান্ডার, আর ফয়সাল মামা তুমি ফিল্ড এজেন্ট। এই আমিন, আমার পজিশন এত নিচে কেন? আমি মার খেলাম আর আমার প্রমোশন নাই। মামা, তুমি আহত সৈনিক, তোমাকে ফিল্ডেই মানায়। শোনো, আমাদের টার্গেট অত্যন্ত সুরক্ষিত। আকরাম চেয়ারম্যান তার গাছ পাহারা দেওয়ার জন্য দুজন ব্লক রেখেছে, মন্টু আর সেন্টু। গোয়েন্দা সূত্রে খবর পেয়েছি ওরা দুজনই হাদারাম। আমাদের প্রথম কাজ ওদেরকে নিষ্ক্রিয় করা। নিষ্ক্রিয় মানে কি? ওদেরকে মারধর করবে নাকি ইয়ামিন? তোমার মামার মতন অবস্থা করবে নাকি ওদের? আরে না সাম্বা, আমরা হলাম বুদ্ধিমান চোর, বোকার মতন মারামারি করি না। আমাদের অস্ত্র দেখো, আধা কেজি ময়দা, আমাদের গোস্ট পাউডার, একটা লম্বা দড়ি, আমাদের ইমার্জেন্সি এক্সিট টুল, আর অনেকগুলো ধনিয়া পাতা। এটা হচ্ছে আমাদের ভিক্টরি সাইড। ময়দা? ময়দা দিয়ে কি হইব? পিঠা বানাবো নাকি আমরা ওই জায়গা? তাছাড়া আমার তো ওই জায়গাটা এমনি পিঠা হয়ে আছে। মামা, এটা ক্লাসিফাইড ইনফরমেশন, মেনশনের সময় দেখতে পাবা। এখন শুধু তোমরা আমার নির্দেশ মতন কাজ করো। ফয়সাল মামা, তুমি দড়ি আর ময়দার চূড়ান্ত ব্যবস্থা করো, আর ডেপুটি কমান্ডার তুমি লবণ, শুকনো মরিচ আর লেবুর পাতা রেডি রাখবা। বিজয়ের পর সেলিব্রেশনটা যেন জমে। ঠিক আছে কমান্ডার, আমি আজকেই চেয়ারম্যানের ঘুম হারাম কইরা ছাড়মু। কিন্তু তখন যদি আমার পাছার ব্যথাটা যদি আবার বাড়ে? কোনো কিন্তু নাই, আমরা সফল হবই। তিনজন একসাথে হাত মিলিয়ে শপথ নেয়। তাদের চোখে মুখে এক রোমাঞ্চকর অভিযানের উত্তেজনা।
ও মন্টু ভাই, ঘুমে আমার চোখ ফাইটা যাইতাছে। সারা জীবন মানুষের বাড়িতে কাম কইরা এই শেষ বয়সে আইসাই আমার প্রমোশন হইল। প্রমোশন? কিসের প্রমোশন? চেয়ারম্যান তো বেতনই দেয় না ঠিক মতো, আমার কিসের প্রমোশনের কথা কস? আরে বোঝো না, আগে চেয়ারম্যানের পুকুরের নাইমা মাছ পাহারা দিতাম। শীতে বর্ষায় পানিতে শরীর পইচা যাইতো, আর এখন দেখো আরামে চেয়ারে বইসা আমরা গাছ পাহারা দেই। প্রমোশন না তো কি, কিন্তু মনে একটা দুঃখ থাইকাই গেল। কি দুঃখ রে? আরে কদবেল পাইকা গাছ ভইরা গেছে, বাতাসে কি সুন্দর গন্ধ, কিন্তু চেয়ারম্যান একটাও কদবেল ছিঁড়তে দেয় না। কয় বেশি খাইতে মন চাইলে গন্ধ শুইকা পেট ভরবি। আরে ভাই, গন্ধ শুইকা কি পেট ভরে নাকি? হঠাৎ গাছের একটা ডাল থেকে ঠাস করে একটা বিশাল পাকা কদবেল মন্টুর ঠিক সামনের মাটিতে পড়ে। কদবেলটা ফেটে তার ভিতরে সাদা শ্বাস ছিটকে এসে মন্টুর নাকে মুখে লাগে। সর্বনাশ! সেন্টু দেখ দেখ, আমার নাক দিয়া সাদা রক্ত বাইরে হইতাছে। মনে হয় আমি আর বাঁচব না রে। আমার মাথার ঘিলু গইলা নাক দিয়ে বাইরে হইয়া যাইতাছে। আরে ভাই, এটা তো রক্ত না, এইটা তো কদবেলের শ্বাস। কি সুন্দর গন্ধ বাইরেছে রে। দে, আমি তোর নাকের ওখান থেকে একটু খাই। আরে আমারে বোকা পাইছস নাকি? নাক দিয়া কি কদবেল বাইর হয়? আমার মনে হয় আমার বেন ফাইটটা গেছে, ওইটাই নাক দিয়া বাইরে হইতাছে। আরে না, কদবেলটা তোমার মাথার উপরে না পইরা সামনে পড়ছে, তাই তুমি বাইচা গেছো। দুজন যখন এই নিয়ে মহাতর্কে লিপ্ত, ঠিক তখনই গাছের আড়াল থেকে ইয়ামিন, ফয়সাল আর শ্রাবণী তাদের এই হাস্যকর কাণ্ড দেখছিল আর নিঃশব্দে হাসছিল। মামা রেডি? ইয়ামিন, আমার তো বুক ধরপড় করতেছে। ওই মন্টু সেন্টু ঘুমাস নাকি? চেয়ারম্যান সাহেব নাকি আপনি এত রাইতে? চেয়ারম্যান সাহেব, আপনার গলা এমন পেঁচার মতো লাগতাছে কেন? ঠান্ডা লাগছে নাকি আপনার? চুপ, বেশি কথা কইলে বেতন টাইটা দিমু। আমি যা কমো তাই করবি। আমি এখন 1 2 3 বলার সাথে সাথেই তোরা চোখ বন্ধ করে সোজা বাড়ির বাইরের দিকে এক দৌড়ে চলে যাবি। কিন্তু কেন যাবো চেয়ারম্যান সাহেব? চোরাইলে কি হইব? আমি যা কইতাছি তাই কর। 1 2। ঠিক সেই মুহূর্তে ফয়সাল পেছন থেকে দুজনের মাথায় আর গায়ে সজোরে এক গাদা ময়দা ছিটিয়ে দেয়। সাদা ময়দায় মন্টু আর সেন্টুর শরীর ঢেকে যায়। অল্প আলোতে তাদের দেখতে ভূতের মতন লাগছে। ওরে বাবারে, সাদা ভূত! সেন্টু আমার দললো রে। আমারও ধরলো রে, পালাই। 3 দৌড় দাও। ভয়ে কাঁপতে কাঁপতে মন্টু আর সেন্টু ভূত ভূত বলে চিৎকার করতে করতে গ্রামের রাস্তা দিকে দৌড় দেয়। ভূত 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 ভূত! দেখছোস আমার বাইকনার বুদ্ধি? মাথা নষ্ট বুদ্ধি রে ইয়ামিন তোর। চল এখন আসল কাজ। এই সুযোগে ফয়সাল আর শ্রাবণী দ্রুত গাছে উঠে কদবেল পাততে শুরু করে। ইয়ামিন নিচে দাঁড়িয়ে ঝুড়িতে ভরছিল। অল্প সময়ের মধ্যে তারা প্রায় 2 ঝুড়ি ভর্তি কদবেল পেরে ফেলে। হইছে, চলো আর লাগবো না। ধরা খাওয়ার আগে তাড়াতাড়ি পালাই। 3 জন মিলে কদবেলের ঝুড়ি নিয়ে বিজয়ের বেশে নিজেদের বাড়ির দিকে রওনা দেয়। সকালে ঘুম থেকে উঠে আকরাম চেয়ারম্যান দেখে তার স্বাদের কদবেল গাছের সবগুলো কদবেল প্রায় উধাও, আর গাছের নিচে ওরা 2 জন অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার সব কদবেল কই? তোরা রাইতে কি করছিলি? চেয়ারম্যান সাহেব, রাইতে সাদা ভূত আইছিল, গায়ে ময়দার মতো কি সব ছিটাইয়া দিছে। ভয়ে আমরা কিছুই বুঝতে পারি নাই চেয়ারম্যান সাহেব। চুপ হাদারাম, এটা ভূতের কাজ না, এটা ওই শয়তানের কাজ। আর এই গ্রামের সবচেয়ে বড় শয়তান হইলো ওই ইয়ামিন। চল আমার লাগে, আজকে ওর একদিন কি আমার একদিন। আকরাম চেয়ারম্যান সঙ্গে ময়দা মাখা ভেজা শরীরে মন্টু সেন্টুকে নিয়ে রাগে কাঁপতে কাঁপতে ইয়ামিনদের বাড়ির দিকে রওনা হলো। কি রে ইয়ামিন, এত কদবেল কই পাইলি? আর তুই আজকেও স্কুলে যাস নাই? তোর আব্বু আসুক, তোর পিঠের চামড়াই থাকবো না। আম্মু, আজকে একটা স্পেশাল ট্রেনিং করতেছি। বড় হয়ে আমি আর্মিতে চাকরি করব, তাই রাতে অভিযানে প্র্যাকটিস করলাম। ইয়ামিন, আর্মিতে না, তুই চোরের দলে যোগ দিবি। তোর বাপের আজকে মেজাজ খুব খারাপ। এমন সময় বাইরে থেকে আকরাম চেয়ারম্যানের বাঘের মতন গর্জন শোনা যায়। কই গেল তোমাকে গুণধর পোলা? বাইর করো ওরে, আমার গাছের সব কদবেল চুরি করে আনছে।
চেয়ারম্যান সাহেব, আপনি কি হয়েছে? এমন রেগে আছেন কেন? আর মন্টু সেন্টুর এই অবস্থা কেন? দেখেন চাচা, আপনার পোলা আমগো ভূত সাজাইয়া কি অবস্থা করছে। আমগো মাইরা সব কদবেল নিয়ে আইছে। ইয়ামিনের বাবা রেগে গিয়ে ইয়ামিনকে যখন ডাকতে যাবেন, ঠিক তখনই রান্নাঘর থেকে ইয়ামিন এক বিশাল বাটি ভর্তি লোভনীয় কদবেল ভর্তা নিয়ে গর্বের সাথে বেরিয়ে আসে। চেয়ারম্যান দাদু, অনেক তো রাগি করলেন, আপনার প্রেশার বেড়ে যেতে পারে। আগে একটু এই ভর্তা মুখে দিয়ে দেখেন তো, আপনার গাছের অর্গানিক কদবেল তো, তাই স্বাদটা স্পেশাল। আমার লগে ফাইজলামি করস? আমি তোর চুরির মালের ভর্তা খামু? ইয়ামিন, একদম বেয়াদবি করবি না। ওনার কাছে মাপ চা। আব্বু, তুমিও একটু খেয়া দেখো, এটা শুধু ভর্তা না, এটা ফয়সাল মামার অপমানের প্রতিশোধের ভর্তা। ফয়সাল মামা রান্নাঘরের দরজার আড়াল থেকে গর্বের সাথে মাথা নাড়ে। কদবেল ভর্তার তীব্র পরিচিত এবং লোভনীয় গন্ধে মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে গেল। একটু একটু দে দেখি কেমন বানাইছস। তিনি ইতস্ত করে এক চামচ ভর্তা মুখে দিলেন। মুখে দেওয়ার সাথে সাথেই তার চোখ বড় হয়ে গেল। রাগ, ক্ষোভ, বিরক্তি সব যেন এক মুহূর্তে উড়ে গেল। এটা কি দিয়ে মেখেছিস? এত স্বাদ যে আমি কোথাও খাইনি। তিনি এক চামচের পর আরেক চামচ নিতে থাকলেন। আমারেও একটু দেন চেয়ারম্যান সাহেব, সারা জীবন তো খালি গন্ধই শুকলাম। আমারেও। কি এমন আছে এই ভর্তায়? দেখি তো। ওরে বাবা, কি ঝাল! পানি দে। কিন্তু সেই স্বাদ। কিছুক্ষণের মধ্যেই পুরো দৃশ্যপাট বদলে গেল। উঠানে দাঁড়িয়ে আকরাম চেয়ারম্যান, মন্টু সেন্টু, ইয়ামিনের বাবা, ইয়ামিনের মা, শ্রাবণী, ফয়সাল সবাই মিলে পরম তৃপ্তিতে কদবেল ভর্তা খাচ্ছে আর ঝালে উফ আহ করছে। উহ, শোনো বলা, তুই বুদ্ধি করে আমার কদবেল চুরি করেছিস ঠিকই, কিন্তু এমন অসাধারণ ভর্তা বানিয়েছিস, তোর উপর আমার রাগ আর ধরে রাখতে পারলাম না। যা, আমি তোকে মাফ করে দিলাম, তবে একটা শর্ত আছে। কি শর্ত দাদু? পরের বার যখন আমার কাছে কদবেল পাকবে, তখন এই ভর্তা বানানোর দায়িত্ব তোর। আর তোর মামাকে বলিস আমি ওনার কাছে কালকের ব্যবহারের জন্য দুঃখিত। সবাই তখন হো হো করে হেসে ওঠে। ইয়ামিন মুচকি হাসে। তার অপারেশন কদবেল সফল হয়েছে। সে শুধু কদবেল জিতেনি, সবার মন জয় করে নিয়েছে। যদিও সে জানে কাল সকালে তার বাবার বেল্টের বাড়িটা তার পিঠের জন্য অপেক্ষা করছে, কিন্তু আজকে এই ঝাল মিষ্টি বিজয়টাই তার কাছে সবকিছু।